সান্ধ্যবাজারে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি উজ্জ্বল হাফিজ। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা প্রচণ্ড ঢেউ জাগিয়ে দিয়েছ, প্রচণ্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ, তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ। দালাল অথবা দোষর হিসেবে কাজ করেছেন তাদেরকে আইন নিজস্ব গতিতে তাদের বিচার করবে। জনগণ শুধু এতটুকু খেয়াল রাখবে যে যাতে কোনো রকম কম্প্রোমাইজ না হয় এবং যাতে সবার এই যে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সাথে কোনো ধরনের বেইমানি না হয়। কারো কারো সহযোদ্ধা মারা গেছেন, কারো কারো সহযোদ্ধা চোখ হারিয়েছেন, তাদের বর্ণনা এসে ছাত্ররাও সুমুখ ভাগে ছিল, কিন্তু পরবর্তীতে এটা পুরো একটা ন্যাশনাল আপরাইজিং। সবাই নিজেদের জায়গায় ঐক্যবদ্ধ হন এবং জনসমাজের সাথে মিশে জনস্বাস্থ্যের যে নীতিগুলো রয়েছে আপনারা সেগুলো প্রক্রিয়া অবলম্বন করছেন, সেগুলো আপনারা জারি রাখুন। আমরা দ্রুতই আপনাদের সাথে কমিটি গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সমন্বিতভাবে সবগুলো কাজ শুরু করব। উজ্জ্বল, ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং সেই সরকারের 1 মাস পূর্তি হচ্ছে আজ। এই সময়টায় দেশ গড়ার সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে চান প্রধান উপদেষ্টা, আর তাদের এই অগ্রযাত্রায় বা তাদের এই কাজের সঙ্গী হতে চায় ছাত্র সমাজের পাশাপাশি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আক্তার হোসেন সহ সদস্য মোট 55 জন। সান্ধ্যবাজারে নিয়ে থাকছে সবশেষ। আমরা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের কোনো অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি, সেটা যারই মালিকানায় হোক না কেন, সেটা এক্সিমকোর হোক, সেটা সালামের হোক, কোনো প্রতিষ্ঠানকেই অ্যাকাউন্ট তাদের ফ্রিজ করা হয়নি। উদ্দেশ্য হল যে প্রতিষ্ঠান চলবে, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে, উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হবে না এবং প্রতিষ্ঠানের ভ্যালুও লস হবে না। যে সামনের দিকের এক্সপোর্টটা কি হয়, এখন আমাদের সেটা হলো যে মোটামুটি অবস্থা ইতিবাচক। এই ইতিবাচকতে আমরা প্রায় 12 না 14%, 12% আমরা গ্রোথ ধরেছি। উজ্জ্বল, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি এমনটা জানিয়েছেন গভর্নর। তিনি বলেছেন প্রায় দেউলিয়া 10টি ব্যাংককে ফেরানোর চেষ্টা চলছে। এর পাশাপাশি ডিসেম্বরের মধ্যে এডিবি থেকে বাজেট সহায়তা $400 মিলিয়ন পাবে সরকার। এ নিয়ে প্রতিবেদন থাকছে সান্ধ্যবাজারে। শুরুতেই জানাবো অন্তর্বর্তী সরকারের 1 মাস প্রসঙ্গ। সোমবার শুরুতে আমরা দেখছিলাম ঐতিহাসিক জুলাই আগস্ট অভ্যর্থনে গঠিত অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্ণ হলো। পাশাপাশি নানা চ্যালেঞ্জ নিয়ে এগুলো স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বলছেন এ সময় কোনো কিছু প্রাপ্তির জন্য যথেষ্ট নয়। এবং অন্তর্বর্তী সরকার বলছে যে রাষ্ট্র সংস্কারের নানামুখী কাজ করছে তারা। এদিকে সরকারের এই যে যাত্রা সেটির সঙ্গী হতে চায় ছাত্র সমাজ। নিয়ে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, যেটি তৈরি করেছেন সহকর্মী হাসিবিল্লাহ। আমরা দেখে আসবো সেটি। ছাত্র জনতার রক্তমাখা গণ অভ্যুত্থানের মুখে ভেঙে পড়ে টানা 3 মেয়াদের শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার। হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত হয় এক নতুন বাংলাদেশ। স্বৈরাচারী সরকারের পতনের 3 দিনের মাথায় দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেন তারা। একদিকে সামনে আসে গত সরকারের আমলে বঞ্চিতদের দাবি দেওয়া, অন্যদিকে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি। এমন অবস্থায় আস্থা ফেরাতে মানুষের পাশে দাঁড়ায় সশস্ত্র বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে সরকার। রদবদল হয় বিশ্ববিদ্যালয়, প্রশাসন সহ সরকারি নানা সংস্থার শীর্ষ পদ। প্রবাসীদের পাঠানো রেকর্ড রেমিটেন্স এসেছে সরকারের প্রথম মাসে। শিক্ষা প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা কাটাতে শুরু করেছে। সচল হচ্ছে ব্যবসা বাণিজ্য। বৈদেশিক সম্পর্কে ব্যাপক পরিবর্তন এসেছে। তাই আস্থা ফিরেছে জনমনে। তবে রাষ্ট্র সংস্কারে আরও সময় প্রয়োজন। বাংলাদেশের বিচার বিভাগে অ্যাপিলেট ডিভিশনে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। হাইকোর্টে এখনো পরিবর্তন প্রয়োজন আমরা মনে করি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা অচল অবস্থা ছিল, অনেকগুলো জায়গায় ভিসি নিয়োগ হয়েছে। আশা করছি সেখানেও দ্রুত শিক্ষা কার্যক্রমগুলো ঠিকঠাক হয়ে আসবে। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ছাত্র জনতা, শ্রমিক, তাদের যে গণ অভ্যুত্থান, ওরাই হচ্ছে মূল মালিক আজকে দেশের। তাদের দাবি হচ্ছে সংস্কার এবং
তারা যেসব জায়গায় দাবি করছে সেই সব জায়গাতেই সেই সব ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে সর্বক্ষেত্রেই এই সংস্কারের প্রয়োজন। রাস্তায় হাঁটবে সেটাও একটা সেবা, রাস্তাটা ঠিক থাকা দরকার, পেভমেন্টটা ঠিক থাকা দরকার, ইলেকট্রিসিটি থাকা দরকার, পানি খাবে সেই পানিটা ভালো পানি থাকা দরকার। সেবা তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবাই সেবা। এখনো আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা বিভিন্ন দপ্তরের পদ থেকে অন্তর্বর্তী সরকারকে বেকায়দে ফেলতে তৎপর। তাদের রুখে দিতে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে ছাত্র সমাজ। ফেসিবাদের শিকল সারা দেশের সমস্ত জায়গায় বিস্তৃত হয়ে আছে। দেশকে ফেসিবাদী ব্যবস্থা থেকে চূড়ান্তভাবে মুক্ত করতে আমাদের সংগ্রাম আরও দীর্ঘতর হবে বলেই আমার মনে হয়। ছাত্র জনতার মতামতের ভিত্তিতেই সংবিধান সংস্কার করা হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। সংবিধানকে অ্যাব্রোগেট করে দিতে চায়, নতুন সংবিধান চায়, নাকি পুরনো সংবিধানকে সংস্কার করে আমূল সংস্কার করে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করতে চায়, এটা আমাদেরকে জনগণের রায় নিতে হবে, জনগণের কাছে যেতে হবে। তাদের কাছ থেকে যখন আসবে তো তাদের সঙ্গে যে আলাপ আলোচনা, এই সমন্বয়, ছাত্র জনতার যে সমন্বয়, তারা এই ব্যাপারে দিক নির্দেশনা দিতে পারবে। তবে প্রশাসন এখনো পুরোপুরি কার্যকর হয়নি। দেশে পুরোপুরি শৃঙ্খলা ফেরাতে প্রশাসনকে আরও কার্যকরী করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ডক্টর ইউনূস। এতে বিশ্ববিদ্যালয়ের মান বাড়ানো, দুর্নীতি ও রাজনীতিমুক্ত শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা বলেন, দেশ গড়ার সুযোগ সর্বোচ্চ কাজে লাগাতে হবে। পাশাপাশি বাংলাদেশকে সম্মানিত রাষ্ট্রের মর্যাদায় গড়ে তোলার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন তানজিম শাফিন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার গঠনের 1 মাস পূর্তির দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময়। রাজপথে সংগ্রাম করা শিক্ষার্থীরা এবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে তুলে ধরেন তাদের রাষ্ট্র সংস্কার ভাবনা। আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। রোববার বেলা 11টা থেকে শুরু মতবিনিময় সভায় অংশ নেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কবৃন্দ, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। এতে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত আরও 5 উপদেষ্টা মনোযোগ দিয়ে শুনেন শিক্ষার্থীদের দাবি দেওয়া। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলেন, অর্থ পাচার থেকেও মেধা পাচার দেশের জন্য বেশি ক্ষতিকর। বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার কারণও অবাধ মেধা পাচার, যা এখনই রুখতে হবে। শিক্ষক শিক্ষার্থীদের রাজনৈতিক চর্চা শ্রেণীকক্ষের বাইরে রাখারও দাবি জানান তারা। পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি করে ফেলতেছে, তাদেরকে যাতে দেশে এনে দেশের পলিসি মেকিং এবং দেশের কাজে তাদের মেধার যাতে মূল্যায়ন হয়। ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে, সে শিক্ষক হোক, সে ছাত্র হোক, সেই শিক্ষক সেই মতাদর্শ থাকবে শুধুমাত্র চায়ের চুমুকে। যখন একটা ছাত্র একজন শিক্ষক ক্লাসে পাঠদান দিতে আসবে, সে শুধুই থাকবে শিক্ষক, সে শুধুই ছাত্র। আমাদের দায়িত্বের গুরুত্ব এবং ভারত্ব বুঝতে হবে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা বাংলাদেশের তরুণ সমাজ এবং ছাত্রদেরকে এই মহান ঐতিহাসিক দায়িত্ব পালনে উপযুক্ত করে গড়ে তুলতে সকল প্রকার সহায়তা করবেন। উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন স্থানে আইন হাতে তুলে নিয়ে অপরাধীর বিচার করা কোনোভাবেই কাম্য নয়। এটি দ্রুত রুখতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করা ও চিকিৎসা সুরক্ষা আইনের দাবিও জানান বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোনো কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। আমাদের ল অ্যান্ড অর্ডার এখনো সঠিকভাবে চালু হয়নি, সেটা যাতে আরও দ্রুত সময়ের মধ্যে পরিচালিত হয়। আমরা চাই চিকিৎসা সুরক্ষা আইন নামে একটা আইন প্রণয়ন করা হোক, যেখানে শুধুমাত্র চিকিৎসকরা না, চিকিৎসকদের সাথে সাথে রোগীদেরও একদম সেবা এবং অন্যান্য যে সুরক্ষা আছে সেটা যেন নিশ্চিত করা হয়ে থাকে। মতবিনিময় সভার এক পর্যায়ে শহীদ ও হতাহতদের স্মরণে অশ্রুসিক্ত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা অত্যাচার চালিয়েছে তারা দেশকে অশান্ত করতে চেষ্টার ত্রুটি রাখবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, জাতির সামনে দেশ গড়ার যে মহান সুযোগ ছাত্ররা এনেছে তার সর্বোচ্চ কাজে লাগাতে হবে। দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে, এত কথা কিভাবে এদের মনে আসলো? এদের পেছনে তো কোনো কবি নাই, কোনো সাহিত্যিক নাই, কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই।
এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো, আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। বাংলাদেশের তারুণ্যের এই অর্জন সীমানা পেরিয়ে সারা বিশ্বেই সমাদৃত হচ্ছে বলে জানান ডক্টর ইউনূস। অন্যান্য দেশের তরুণরা তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা একটা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ, প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ, তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের যে মতবিনিময় সভা হয়েছে তার বিস্তারিত জানিয়েছেন ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম। তুলে ধরেন আলোচনার বিস্তারিত। স্বৈরাচার অথবা ফ্যাসিস্ট সরকারের সাথে দালালি, দোসর হিসেবে দালাল অথবা দোসর হিসেবে কাজ করেছেন, তাদেরকে জনগণ তাদের বিচার করবে না, মব তাদের বিচার করবে না, বরং তাদেরকে আইনের আওতায়, আইনের হাতে সোপর্দ করতে হবে। আইন নিজস্ব গতিতে তাদের বিচার করবে। জনগণ শুধু এতটুকু খেয়াল রাখবে যে যাতে কোনো রকম কম্প্রোমাইজ না হয় এবং যাতে সবার, এই যে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সাথে কোনো ধরনের বেইমানি না হয়। এই ক্ষেত্রে সরকার যথেষ্ট কঠোর হস্ত এখনো। সবাই ছাত্র, সবার সহযোদ্ধা, কারো সহযোদ্ধা মারা গেছেন, কারো সহযোদ্ধা চোখ হারিয়েছেন, তাদের বর্ণনা এসে ছাত্ররা সুমুখভাগে ছিল, কিন্তু পরবর্তীতে এটা পুরো একটা ন্যাশনাল আপরাইজিং। তা আমরা সবার ঠিকানা নিচ্ছি, সবার আমরা স্ট্যাটিস্টিক্স নিচ্ছি। বিশেষ সহকারী ও প্রেস সচিব আরও জানান, আন্দোলনের নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে ফান্ড তৈরির বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা হয়েছে। সবাই কাঁদতেছে। তানজিম শাফিন, এখন, ঢাকা। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার কথা বললেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যদিও গণহত্যার আলামত সংগ্রহ করাকেই প্রধান চ্যালেঞ্জ বলছেন তিনি। প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড, গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা। এ নিয়ে প্রতিবেদন থাকছে কিছুক্ষণ পর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে এবার আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন ও সামান্তা শারমিনকে মুখপাত্র করে মোট 55 সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। বিকেলে কেন্দ্র শহীদ মিনারে সংগঠনের পক্ষে এই ঘোষণা দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বক্তারা জানান, জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করেছে। অচিরেই সব মহানগর, জেলা, উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করা হবে। তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করারও প্রতিশ্রুতি দেন বক্তারা। জনগণের আকাঙ্ক্ষার সরকার গঠিত হয়েছে জানিয়ে বক্তারা আরও বলেন, এই অভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সবাই নিজেদের জায়গায় ঐক্যবদ্ধ হন। যেভাবে আপনারা গ্রামে বিভিন্ন সন্ত্রাসী ডাকাত সংগঠনকে ঠেকিয়ে দিয়েছেন, বিভিন্ন যে আমাদের কুগুলা এসেছে সেগুলোকে প্রতিরোধ করেছিলেন এবং জনসমাজের সাথে মিশে জনস্বাস্থ্যের যে নীতিগুলো রয়েছে আপনারা সেগুলো প্রক্রিয়া অবলম্বন করছেন, সেগুলো আপনারা জারি রাখুন। আমরা দ্রুতই আপনাদের সাথে কমিটি গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সমন্বিতভাবে সবগুলো কাজ শুরু করব। ছাত্র জনতার আন্দোলনকে পুঁজি করে কোনো দল চাঁদাবাজি, দুর্নীতির পুরনো খেলায় মেতে উঠতে চাইলে উচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে ছাত্র নাগরিকদের সাথে মত বিনিময় এবং গণ অভ্যুত্থান পরবর্তী করণীয় শীর্ষক সমাবেশে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত সক্রিয়ভাবে কাজে ফেরারও আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন শোয়েব রহমান। আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রামে প্রথম বড় সমাবেশ।
তাই উৎসাহের কমতি ছিল না কারো। বেলা ৩টার আগে থেকেই ঐতিহাসিক লালদিঘি ময়দানে হাজির হতে থাকেন ছাত্র জনতা। উঠে আসে আগামীর দেশ ভাবনা, দুর্নীতি, টাকা পাচার, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে করণীয়ের বিষয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ চট্টগ্রামের শিক্ষার্থীরা। এ সময় হাসনাত বলেন, পট পরিবর্তন হলেও পুরনো ধাঁচে পোস্টার সাটানো হচ্ছে, কেবল মানুষগুলোর ছবি পরিবর্তন হয়েছে। এ সময় হুঁশিয়ার করে হাসনাত বলেন, ভিন্ন কোনো দল যদি চাঁদাবাজি, দুর্নীতির পুরনো খেলায় মেতে উঠতে চায় তবে তাদের উচিত জবাব দেয়া হবে। দুর্নীতিবাদ যারা রয়েছে আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনারা 16 বছর একটা দলের ছত্রছায়ায় ছিলেন, এখন যদি আবার আরেকটা দলের ছত্রছায়ায় এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন, ছাত্র জনতা আপনাদেরকে দেখে নিবে। হাসনাত বলেন, পুলিশ কখনোই শিক্ষার্থীদের প্রতিদ্বন্দ্বী নয়। প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত সক্রিয়ভাবে কাজে ফেরার আহ্বান জানান তিনি। আমাদের পুলিশের সাথে আমাদের কোনো ধরনের বিভেদ নাই। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা আবার রাস্তায় ফিরে আসুন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমরা আপনাদের সহযোগী হিসাবে সবসময় মাঠে থাকব। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়েও বক্তব্য দেন হাসনাত। বলেন, রাষ্ট্র সংস্কার শেষেই এ সরকার দায়িত্ব ছাড়বে। যতদিন না পর্যন্ত রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, মানুষ যেখান থেকে নাগরিক অধিকার ভোগ করে সেগুলোতে না যতদিন পর্যন্ত মানুষের আস্থা ফিরে আসছে ততদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখতে চাই। সমাবেশ শেষে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করেন উপস্থিত ছাত্র জনতা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। প্রায় দেউলিয়া অবস্থায় থাকা 10টি ব্যাংককে ফেরানোর চেষ্টা চলছে, তবুও আমানতকারীদের অর্থের নিরাপত্তায় ডিপোজিট ইন্স্যুরেন্স 1 লাখ থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর সংবাদ সম্মেলনে জানান, রিভিউ করা হবে আগের দেয়া নীতি, বন্ধ করা হবে না কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব। ব্যাংকের যে জমা খরচের হিসেবে বড় বড় প্রতিষ্ঠান ঋণ পান, প্রবৃদ্ধির ডানা মেলে, টিকে থাকে আর্থিক খাত, তার সিংহভাগ আসে ক্ষুদ্র আমানতকারীদের কল্যাণে। ব্যাংক দেউলিয়া হলে সে ক্ষুদ্র সঞ্চয়কারীদের জন্য থাকা ইন্স্যুরেন্সে দীর্ঘদিন 1 লাখ টাকা পাওয়ার নিশ্চয়তা ছিল। আর্থিক পরিস্থিতি বিবেচনায় এবার সেই নিরাপত্তা স্কিম 2 লাখ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তাতে প্রায় 95% আমানতকারী পুরো টাকা পাবেন। রোববার বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংক টাকা না দিতে পারে, সরকার এটা দিবে। অ্যাজ পার্ট অফ কনফিডেন্স বুস্টিং এর কনটেক্সটে আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি, 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে এবং এটার মাধ্যমে আমরা 95 অলমোস্ট 94.59% অ্যাকাউন্ট হোল্ডার তাদের পুরো টাকা ফেরত পাবে, অর্থাৎ 94.6% ব্যক্তি প্রতিষ্ঠান তারা তাদের 100% অফ ডিপোজিট ফেরত পাবে। অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব, এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে। কোনো প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেনি বাংলাদেশ ব্যাংক। ফলে যে কোনো কারখানা বা শিল্প প্রতিষ্ঠানের হিসাব নিকাশ স্বাভাবিকভাবে চলবে বলেও শ্রমিক কর্মচারীদের নিশ্চিত করেন গভর্নর। আমরা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের কোনো অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি। ভেরি ক্যাটেগরিক্যাল স্টেটমেন্ট, কোনো প্রতিষ্ঠান সেটা যারই মালিকানায় হোক না কেন, সেটা এক্সিমকোর হোক, সেটা আইসালামের হোক, কোনো প্রতিষ্ঠানকেই অ্যাকাউন্ট তাদের ফ্রিজ করা হয়নি। প্রতিষ্ঠান চলবে, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে, উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হবে না এবং প্রতিষ্ঠানের ভ্যালুও লস হবে না। 10টি ব্যাংক এখন প্রায় দেউলিয়া, যাদের ফেরানোর চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া 70,000 কোটি টাকা ব্যাংক খাতের বাইরে চলে গেছে, তার মধ্যে 30,000 কোটি টাকা ফেরত এসেছে ব্যাংক খাতে। গভর্নর জানান, বিগত সময়ে নেয়া নীতিগুলো আবার পর্যালোচনা করা হবে। তবে পূর্বের সিদ্ধান্তের কারণে এক্সিম ব্যাংক বিশেষ ঋণ পেলেও আর কাউকে টাকা ছাপিয়ে সহায়তা করা হবে না বলেও পরিষ্কার করেন তিনি। আমরা এগুলোকে কেস বাই কেস আমরা প্রত্যেকটাকে রিভিউ করব, পলিসিটাকে রিভিউ করব, আবার পলিসির ইমপ্লিকেশনটা কি সেটাও আমরা রিভিউ করব। কারণ
ওই পলিসি হয়তো দেখা গেল যে শুধুমাত্র 10টা লোকের জন্য স্বার্থ সার্ভ করছে, সেক্ষেত্রে আমরা পলিসি ক্যান্সেল করে দেবো প্রয়োজনে। তো এগুলো সবই অন দ্য টেবল। পুনর্গঠিত ব্যাংকগুলোর প্রতিদিনের হিসাব নেওয়া হচ্ছে, নজরদারি রাখছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া এসএমই খাতে ঋণ হার বাড়ানোর প্রক্রিয়া আরও সহজ করতে জটিলতা কমানোর বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশ গভর্নরের। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি $400 মিলিয়ন বাজেট সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থ উপদেষ্টা আরও জানান, জাইকার অর্থায়নে চলমান প্রকল্পগুলো স্বাভাবিকভাবেই চলবে। আঞ্চলিক বাণিজ্যের ব্যাপারে ওরা খুব ইন্টারেস্ট। আমরা বলছি বাংলাদেশ কিন্তু আঞ্চলিক বাণিজ্য বলতে খুব সীমিত দেশের সাথে, আমি ইলাবোরেট করলাম না, সীমিত। আমরা বলছি অস্ট্রেলিয়া যদি এখানে আসে, আমরা আসিয়ান কান্ট্রির সাথে কানেক্টেড হতে পারবো, কারণ আঞ্চলিক বাণিজ্যটা বেশ দরকার। আমাদের লিমিটেড, আমরা খালি আমেরিকা ইউএসএ দেখি, কিন্তু আমাদের নিজেদের মধ্যে তো অন্তত মার্কেট, এইগুলো না দেয়ার ইন্টারেস্টেড। অতএব অস্ট্রেলিয়ার সাথে আমাদের কথা হয়েছে ভবিষ্যতে আরও কয়েকটা প্রজেক্টে, আমার আরও এনার্জি দিয়ে কথা হয়েছে, এনার্জি প্রজেক্ট, তাই না? এগ্রিকালচারাল ফিল্ডে ওরা তো এগ্রিকালচারাল ফিল্ডে ওনাদের। সান্ধ্যবাজার এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন সান্ধ্যবাজার। রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুত একটি রোডম্যাপ প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার, এমনটাই আশা করছে বিভিন্ন রাজনৈতিক দল। রাজধানীতে এবি পার্টির এক আলোচনায় বক্তারা বলেন, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার। আলোচনায় বিএনপি ও ইসলামী আন্দোলন সহ 18টি রাজনৈতিক দল অংশ নেয়। আরও জানাচ্ছেন মাঝারি মন। রাষ্ট্রযন্ত্রের দমনের মুখেও তীব্র আন্দোলন, জীবন বিলিয়ে দেয়া, ফলে আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে রচিত হয় নতুন ইতিহাস এবং ছাত্র জনতার সমর্থনে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের 1 মাস পূর্ণ হলো আজ। প্রধান উপদেষ্টার শপথ। গত 8 আগস্টে শপথ নেয়া অন্তর্বর্তী সরকার গেল 1 মাসে কি করলো আর কি করতে পারত, এ নিয়ে দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আলোচনার আয়োজন করে আমরা বাংলাদেশ এবি পার্টি, যেখানে আওয়ামী লীগ সরকারের সময় রাজপথে সোচ্চার থাকা দলগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। একটা ইতিহাস, বাঙালির একটা ঐতিহ্য। শেখ হাসিনার শাসনামলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের যে দাবি ছিল তা এখনও চলমান রয়েছে জানিয়ে সভায় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত যত দ্রুত সম্ভব তাদের কার্যক্রমের রোডম্যাপ প্রকাশ করা। 18 কোটি মানুষ, তার সাথে 17-18 জনের অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার, তাদের এই কদিনের মধ্যে খুব বেশি পরিবর্তন করার সুযোগ এখনো সৃষ্টি হয় না। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে। কি কি এজেন্ডা সংস্কারে আছে সেটা বলেন এবং তার জন্য কতদিন লাগবে সেটা বলেন। এই ব্যাপারে এই 1 মাসে আমি কোনো লাইট দেখতে পাচ্ছি না। রাজনৈতিক দল, শিক্ষার্থী, ছাত্র সমাজ এবং দেশের শ্রেণী পেশার সমস্ত অংশীজন, স্টেক হোল্ডারকে সাথে নিয়ে সিরিয়াস আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা জাতীয় কনসেনসাস কিংবা ঐক্যমত্য তৈরি করতে হবে, কিভাবে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংবিধানে পৌঁছাবো। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আশা প্রকাশ করেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে অন্তর্বর্তী সরকার। মানুষের চাওয়া পাওয়াকে গুরুত্ব না দিলে রাজনৈতিক দলগুলোকে জীবিত রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। 35 বছরের নিচে যারা 65% আছে জনসংখ্যা, তারা কি ভাবছে, তাদের প্রত্যাশা কি, তাদের আকাঙ্ক্ষা কি, এটা আমরা যারা রাজনীতি করি আমাদের বুঝতে হবে। এটা যারা বুঝবে না, আমি দুঃখের সাথে বলছি, আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে তাদের জন্য খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি না। যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। আর আমরা যারা রাজনীতি করি, আমরা তাদের কাছে গিয়ে বলবো আমরা তাদের জন্য কি করতে চাই। এবি পার্টির আমন্ত্রণে আলোচনায় অংশ নেয় 18টি রাজনৈতিক দল।
তাদের সবাই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। অন্তর্বর্তী সরকারের কিছু বিষয়ে দ্বিধা এবং ধীরগতি জনগণের আশাভঙ্গেরও একটা কারণ হতে পারে। মাঝার ইমন, এখন, ঢাকা। ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখার নির্দেশের প্রতিক্রিয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, কোনো অবস্থাতেই বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হবে সেই অবস্থা নেই। ইউক্রেন ও হামাসের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনা করারও সুযোগ নেই। এদিকে রোহিঙ্গার বিষয়ে তিনি বলেন, একজন রোহিঙ্গাকেও আশ্রয় দেওয়ার পক্ষে বাংলাদেশ নেই। তিনি আরও জানান, জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিটিং হবে কিনা সেটিও নিশ্চিত নয়। বাংলাদেশের তরফ থেকে কোনো সময় চাওয়া হয়। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এই ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। এটার শুনুন, এটার একটা পদ্ধতি আছে, এটা ঠিক ওই সেই অনুযায়ী আমরা এগোবো। এটা এমন না যে এক মাস আগে আমরা বলে রাখি যে আমরা দেখা করতে চাই তোমাদের সাথে, কি করবা কিনা। এটা নর্মাল যে সিস্টেম আছে সেই অনুযায়ী আগাবে। যদি বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই, তাই না? আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি। সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি। সন্ধ্যাবাজারে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন সন্ধ্যাবাজার। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার সব আলামত সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ সাজুল ইসলাম। প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার শুরুর কথাও জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় ছাত্র জনতার আন্দোলনে। আন্দোলন তীব্র আকার ধারণ করতে থাকে। আন্দোলন দমাতে বুলেটের আঘাতে ঝরে যায় অসংখ্য ছাত্র জনতার প্রাণ। আহত হয় কয়েক হাজার মানুষ। 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকার দায়িত্ব নিয়েই জানান, ছাত্র জনতার হত্যার সঙ্গে জড়িতদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতোমধ্যেই ট্রাইব্যুনালে 11টি মামলার অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরই নিয়োগ দেওয়া হয় ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিম। দায়িত্ব নিয়ে রোববার ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, গণহত্যায় জড়িতদের সকলের বিচার নিশ্চিত করা হবে। এমন বিচার হবে যাতে সব পক্ষের কাছে তা গ্রহণযোগ্য হয়। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে, যেহেতু এই ঘটনাগুলো খুবই তাজা, এই এভিডেন্সগুলো যারা পারপিট্রেটার্স আছেন, যারা আসামি হবেন এই মামলাগুলোতে, তারা কিন্তু এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছেন, অনেকে দায়িত্বেও আছেন। তারা এই আলামতগুলো ধ্বংস করার চেষ্টা করবেন। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড, গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা, দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা। এটা এমন একটা বিচার হবে যে বিচারের পরে শহীদ পরিবার, ক্ষতিগ্রস্ত পরিবার, বাদীপক্ষ সহ আসামি পক্ষও মনে করবে যে হ্যাঁ, তাদের প্রতি ন্যায় বিচার করা হয়েছে। ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি সহ যেসব চুক্তি রয়েছে তা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। সম্ভাব্য প্রধান পারপিট্রেটর, তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে। এবং তিনি শেখ হাসিনা সরকার, তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। অতি দ্রুত ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ দেওয়া হবে।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউটর দল অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে বসে পরবর্তী করণীয় ঠিক করার কথা জানায়। এছাড়া সাংবাদিকদের আসামি করার বিষয়টি যাচাই বাছাই করা হবে বলেও জানায় নতুন প্রসিকিউটর টিম। এই মামলায় প্রায় শতাধিক আসামি এখনো গ্রেফতার আছে এবং ১.৫ শতাধিক আসামির বিচার এখানে চলমান আছে। এদের ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব খুব শীঘ্রই যে এদেরকে কিভাবে ন্যায় বিচার দেওয়া যায়। ২০১০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ৭১-এর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। এই ট্রাইব্যুনালের বিচারে মুক্তিযুদ্ধে গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় জামায়াতের একাধিক শীর্ষ নেতার। জাহিদ হাসান, এখন, ঢাকা। মণিপুরের উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী। এ অবস্থায় কেন্দ্রের সাহায্য চেয়েছে রাজ্য সরকার। এদিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে দিন কাটাচ্ছেন মণিপুরের বাসিন্দারা। এরই মধ্যে রাজ্যের পুলিশের ২টি অস্ত্রাগার লুটের চেষ্টা করে দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গভর্নর আর বিধায়কদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। এ রাজ্যের নিয়ন্ত্রণ ইউনিফাইড কমান্ডের হাতে দিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি দিয়েছে রাজ্য সরকার। জাতিগত সংঘাতে বিভক্ত হওয়ার পথে 7 সিস্টার্সের এই রাজ্য। আর জানাচ্ছেন তানভীর জানি। জাতিগত সংঘাতে টালমাটাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। রাজধানী ইম্ফল ও কংপকপি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা কেন্দ্র করে আবারও উত্তপ্ত রাজ্যটি। মূলত হিন্দু সংখ্যাগরিষ্ঠ মেইতে জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে হামলাগুলো চালানো হয়। রাজ্য সরকারের দাবি এসব হামলার পেছনে কুকি জনগোষ্ঠী দায়ী। গত ১.৫ বছর ধরে নিজেদের অধিকার রক্ষায় এই দুই সম্প্রদায়ের মধ্যে লড়াই চলছে। রাজ্যের জিরিবাম জেলায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। কুকি বিদ্রোহীরা মেইতে সম্প্রদায়ের একজনকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করে। এর জেরে দুই গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে প্রাণ হারান বেশ কয়েকজন। চলতি মাসেই সংঘাতে মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। এছাড়া গেল শুক্রবার মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এদিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং বন্দুকযুদ্ধের ঘটনায় আতঙ্কে আছেন বাসিন্দারা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। পরিস্থিতি মোকাবেলায় ড্রোন বিধ্বংসী অ্যান্টিড্রোন ব্যবস্থা মোতায়েন করেছে পুলিশ। কয়েকদিনের হামলায় ঘুম নষ্ট হয়ে গেছে রাজ্যের নিরাপত্তা বাহিনীর। এরই মধ্যে মণিপুর রাইফেলসের 2টি অস্ত্রাগারও লুটের চেষ্টা করে দুর্বৃত্তরা। Due to these last few days frequent incidents, state police is reviewing the security situation and deployment very closely with the help of other forces. Now the senior officers are deployed on the ground. জঙ্গি দমনে চিরুনি অভিযানে নেমেছে মণিপুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বেশ কয়েকটি জঙ্গি আস্তানা গুড়িয়ে দিয়েছে তারা। তবে কুকি জনগোষ্ঠীর অভিযোগ, পুলিশ ও সমতল অঞ্চলের মেইতে বাসিন্দারা একসঙ্গে মিলে পাহাড়ি অঞ্চল দখলের চেষ্টা করছে। রাজ্যের এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। মণিপুরের শাসক দলের বিধায়কদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর কেন্দ্র সরকারের হস্তক্ষেপ চেয়ে 8 দফা দাবির কথা তুলে ধরেন মণিপুরের মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের ক্ষমতা বৃদ্ধি এবং কুকি বিদ্রোহীদের বিরুদ্ধে পূর্ণমাত্রায় অভিযান শুরুর অনুমতি চেয়েছেন তারা। 2023 সালে মণিপুর হাইকোর্ট মেইতে জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিসহ অর্থনৈতিক সুবিধা দেওয়ার আদেশ দেয়। এরপরই অন্য গোষ্ঠীগুলো তাদের বিরুদ্ধে বিক্ষোভে নামে। এতে প্রাণ হারান কয়েকশো মানুষ। ঘর ছাড়া হয়েছেন আরও প্রায় 60,000 বাসিন্দা। পরবর্তীতে বিতর্কিত এই নির্দেশ প্রত্যাহার করলেও শান্তি ফেরেনি 7 সিস্টার্সের রাজ্য মণিপুরে। তানভীর জানি, এখন বিশ্ব। সন্ধ্যাবাজারে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন সন্ধ্যাবাজার। দেশের ক্রীড়াঙ্গন বর্তমানে নানা পথ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন ফেডারেশনে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। তবে এত কিছুর মাঝেও ব্যতিক্রমী দাবা ফেডারেশন। আর্থিক টানাপোড়েনের মাঝেও 45তম ফিদে দাবা অলিম্পিয়াডে অংশ নিতে বাংলাদেশ দাবা দল যাচ্ছে হাঙ্গেরিতে। দেশের বর্তমান প্রেক্ষাপটে কিভাবে তা সম্ভব হলো তা জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব।
বর্তমানে বাংলাদেশ দাবা ফেডারেশন যেন রাজাহীন এক রাজত্ব। বিতর্কিত সাবেক আইজিপি বেনজির আহমেদ সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর নতুন কোনো সভাপতি নির্বাচিত হননি। অভিভাবকহীনতা এবং আর্থিক প্রতিবন্ধকতার মধ্যেও অবশ্য সচল ফেডারেশনটির কার্যক্রম। অনেকটা নিজস্ব উদ্যোগ আর অর্থায়নেই হাঙ্গেরিতে অনুষ্ঠেয় ফিদে অলিম্পিয়াডে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দাবা দল। আমি 2012 থেকে প্রতিটি অলিম্পিয়াডে আমি গিয়েছি। একটা অলিম্পিয়াডে 1 লাখ টাকা দিয়েছে মানে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে, আর একটা অলিম্পিয়াডে 4 লাখ থেকে 5 লাখ টাকা দিয়েছে। তার মধ্যে আবার 50% ক্রীড়া পরিষদের একজন কর্মকর্তাকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ব্যয় দিতে হয়েছে। কিন্তু আমাদের একটা যদি নর্মাল আপনি যাই আমরা করি, এটাকেও ধরলে 30 লাখ টাকা মিনিমাম লাগে। এই অলিম্পিয়াডে যাওয়ার জন্য আমরা একদম সর্বশেষ দিকে আমরা চেষ্টা করেছি আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা করার জন্য, এবং আমরা দুটো চ্যাম্পিয়নশিপ করতে পেরেছি। এবারের জন্য সবচেয়ে আমার জন্য একটা কষ্টদায়ক বিষয় ছিল আদৌ করতে পারবো কিনা, কারণ আমাদের স্পন্সরের অভাব ছিল, স্পন্সর ছিল না। তো এটা আমাদের একটা সংগঠন আছে এলিগেন্ট চেস একাডেমি, এটা আমার মিসেস চালায়। এখানে আমরা যারা জড়িত আছি আমরা মিলে স্পন্সর দিয়ে এবং পার্সোনাল স্পন্সর দিয়ে আমি এই ধাপগুলো সব পেরিয়ে এসেছি। পতিত সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো ক্রীড়াঙ্গনেও চলে দলীয়করণ। তবে রাজনৈতিক হস্তক্ষেপ দীর্ঘ পরিসরে ফেডারেশনের কার্যক্রম ও উন্নতিতে ব্যাঘাত ঘটায়, এমনটাই মনে করেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। আমাদের ফেডারেশনের প্রেসিডেন্ট এমন জনকে দেওয়া হচ্ছে ক্রীড়া সংগঠকের সাথে সাথে সে যেন ফিনান্সিয়ালি অনেক সাউন্ড থাকতে পারে, অথবা তার কোনো স্কোপ থাকে যেন সে ফিনান্সিয়ালি অন্য জায়গার থেকে গেলে স্পন্সর বা সাপোর্ট নিয়ে যেতে পারে। বিশেষ করে যারা ব্যবসায়ী তাদেরকে কোনো উপায়ও নাই, কারণ এমনভাবে দলীয়করণ হয়েছে যে কোনো উপায় তো নাই। অন্যান্য খেলার তুলনায় দাবায় চ্যালেঞ্জ বেশি, তাই প্রতিকূল পরিবেশেও খেলা বন্ধ করার উপায় নেই। 2009-এর পরে যদি আপনি যান দেখবেন যে দীর্ঘদিন গ্র্যান্ডমাস্টার কোনো টুর্নামেন্ট নাই। এরপরে বোধহয় 2021-এ কয়েকটা টুর্নামেন্ট হয়েছে। তো এই যে একটা ল্যাক, এটা একটা সমস্যা। আমরা চেষ্টা করতেছি যে স্বাভাবিক কার্যক্রমগুলো যাতে ব্যাহত না হয়, কারণ আমরা কিন্তু এই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে আমরাই সাফার করবো। এবং ধরেন 6 মাস যদি দাবা খেলা বন্ধ থাকে, ওই 6 মাসে যে ক্ষতি হবে সেটা 3 বছরেও পূরণ করা সম্ভব না। দ্য শো মাস্ট গো অন কথাটা দাবা ফেডারেশনের ক্ষেত্রে অনেকটাই প্রযোজ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দেশের ক্রীড়াঙ্গনে অনেক ফেডারেশনেই যেখানে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, সেখানে দাবা ফেডারেশনে ভিন্ন চিত্র। বর্তমানে প্রেসিডেন্টহীন এই দাবা ফেডারেশন তাদের প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা না পাওয়া সত্ত্বেও আগামীকাল যাচ্ছে 45তম ফিদে চেজ অলিম্পিয়াডে, যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশ থেকে এক ঝাঁক তরুণ তরুণী। 2024-এর বুদাপেস্টে অনুষ্ঠিত এই চেজ অলিম্পিয়াডে তাদের লক্ষ্য একটাই, সেটা হলো গোল্ড মেডেল অর্জন করা। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। এর সাথে শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।